একটা ভবিষ্যৎবাণী করি। ভবিষ্যৎবাণী না বলে বরঞ্চ আশঙ্কার কথা বলা যেতে পারে। আশঙ্কা বলুন আর ভবিষ্যৎবাণী বলুন। সেটা হচ্ছে অচিরেই বিএনপির কর্মীদের হাতে মার খেয়ে এই তথাকথিত এনসিপির নেতাদের অবস্থা কেরোসিন হয়ে যাবে সারা বাংলাদেশে। এর সকল লক্ষণ দেখা যাচ্ছে। আমার আগের একটা আশঙ্কা ছিল বা আগের একটা ধারণা ছিল যে কখনো আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন এনসিপিতে যারা এখন আছে তাদের নিরাপত্তার কি হবে, কারণ এদেরকে তো রাস্তাঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে পাবে সেখানে পেটাবে যখনই আওয়ামী লীগ একটু শক্তি এবং স্ট্রেংথ পাবে। আমার কাছে মনে হচ্ছে যে এখন আওয়ামী লীগ ফেরত আসবে কখনো বা আদৌ এসে পেটাবে সেই সুযোগ আওয়ামী লীগ পাবে না। এর আগেই এখন যে টানটান উত্তেজনা, সেই উত্তেজনায় বিএনপি ভার্সেস এনসিপির একটা লড়াই সামনে আছে এবং সেই লড়াই একতরফাভাবে বিএনপির পক্ষে চলে যেতে পারে। কেন চলে যেতে পারে? এইটা সাম্প্রতিক কালে গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে যে উত্তেজনা চলছে, যে পরস্পরের দোষারোপ চলছে, সেটা সেদিকে যাচ্ছে। যদিও আমি এই ভিডিও যখন করছি আমার একটা ধারণা যে আমাদের প্রয়াত সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক, যিনি আদালতের রায়ে ঢাকা উত্তরের মেয়র পদে পাওয়ার আশা করছেন, তিনি হয়তো একটু ব্যাকফুটে চলে যাবেন। হয়তো তার রাজনৈতিক দলের পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে বাড়াবাড়ি না করার জন্য, কারণ সামনে জাতীয় ইলেকশন রাখে একটা তুচ্ছ মেয়র পদের জন্য, যেটার হয়তো মেয়াদও খুব বেশি দিন নাই, হয়তো মাসখানেক থাকতে পারে, সেটাকে নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলা হতে পারে। কিন্তু এই গত কয়েকদিনের যে টেনশন উত্তেজনা আমরা দেখলাম, এতে মনে হচ্ছে গিয়ে যে এই উত্তেজনা এখানে থামবে না। বেশ কিছু ঘটনা ঘটে গেছে। কুমিল্লায় গিয়ে হাসনাত আবদুল্লাহ উনি দাবি করেছেন যে আওয়ামী লীগের টাকা তো আওয়ামী লীগ চলে, আওয়ামী লীগের টাকা বিএনপিও চলে। মানে বিশেষ করে উনি কুমিল্লা বিএনপির কথা বলেছেন। সেখানে কুমিল্লা বিএনপি পাল্টা হুমকি দিয়েছে যে হাসনাত আবদুল্লাহ যদি তার কথা উইথড্র না করেন, ক্ষমা না চান, তাহলে তাকে অবাঞ্ছিত করা হবে কুমিল্লায়। আমার যতটুকু খবর আছে, সরকারি পুলিশ, আর্মি, আনসার এবং ইত্যাদি বাহিনী ছাড়া হাসনাত আবদুল্লাহর কুমিল্লায় তার নিজস্ব এমন কোনো বড় শক্তি নেই যেটা যদি সেনাবাহিনীকে মাইনাস করে ফেলা হয় সেটা দিয়ে তিনি স্থানীয়ভাবে কুমিল্লা বিএনপি, এটা খুব শক্ত এবং পুরনো সংগঠন, তাদেরকে কোনোভাবে মোকাবেলা করতে পারবেন না। এটা হচ্ছে একটা কথা। আমরা কিছুদিন আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকজন ডাস্টবিনের মধ্যে মাহফুজ আবদুল্লাহর ছবি দিয়ে সেটার মধ্যে বোতল ছুঁড়ে মারছে এবং বোতল নিয়ে অনেকগুলো মজার মজার স্লোগান দিচ্ছে। মৌলানা বোতল বোতল বোতল, সান্ডানা মাহফুজ মাহফুজ মাহফুজ। এই যে দেখেন দুজনের কাহিনী ঘটে গেল। তৃতীয় যে ঘটনা সম্প্রতি ঘটলো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি আমাদের স্থানীয় সরকারের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার মানে ওই পুতলাটা আর কি বুঝে নিত, কুশপুত্তলিকা দিয়ে সেটার মধ্যে জুতা মারছে ঢাকা দক্ষিণের যে লোকজন আছে, বিশেষ করে আদি ঢাকাবাসী যারা আছেন, সাদেক হোসেন খোকার সাথে সম্পৃক্ত কর্মী ছিলেন বা এই মুহূর্তে হয়তো ইশরাকের কর্মী, তারা সেটাকে একটা কুশপুত্তলিকা নিয়ে এসে সেটার মধ্যে জুতা মারছেন। কি ট্র্যাজেডি আপনি চিন্তা করেন। মাত্র কয়েক মাস আগে, এখনো বছর ঘুরে নাই, মাত্র কয়েক মাস আগে যাদেরকে আমরা ন্যাশনাল হিরো বলেছি, যাদেরকে আমরা একেবারে জাতীয় বীর বলেছি, তরুণ সমাজের আইকন বলেছি, সেই আইকনদের অবস্থা এখন এই পর্যায়ে গিয়েছে যে এখনই তাদের ছবির মধ্যে বোতল মারা হচ্ছে, তাদের ছবির মধ্যে জুতা মারা হচ্ছে এবং ছবি থেকে ব্যক্তি মুখে বোতল পড়ে গেছে অলরেডি, জুতা যেতেও খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। আমি অনলাইনে ভিডিওতে আমি ছাত্রদলের একটা মিছিল দেখেছি, সেই মিছিল থেকে অলরেডি বলা হচ্ছে দৈরা দৈরা জবাই করো, কারে কারে করা হবে। আওয়ামী লীগ, অবভিয়াস আওয়ামী লীগের তারা চেষ্টা করবে, জামাতরে করতেছে এবং এনসিপির নাম সহই তারা স্লোগানগুলো শুরু করে দিয়েছেন। এই যে উত্তেজনা, এই উত্তেজনার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপি এখন বুঝতে পেরেছে তারা আসলে ক্ষমতার ভাগ সহজে পাবেন না। এটা এখনো যদি তারা না বুঝে থাকেন, তাদের একটা আত্মপ্রবঞ্চনার জায়গা আছে, তো না আমাদেরই দিবে, আমাদের না দিয়া কি হবে, এই ধরনের একটা আশাবাদের মধ্যে তারা আছেন। কিন্তু ইশরাকের ঘটনা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে এটা সম্ভব নয়। কেন সম্ভব না? আপনি দেখেন, ইশরাক আদালতের রায়ে মেয়র হয়েছেন। হ্যাঁ, আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে আদালতের ডিউ প্রসেস ফলো করা হয় নাই, নির্বাচন কমিশন সেখানে পক্ষ হয়েছে এবং সেই পক্ষ আসলে নির্বাচন কমিশন আসলে বিএনপির ইঙ্গিতে সেখানে ছিল এবং এই এক ধরনের কি বলা যায় ম্যানেজ করে হুট করে রায়টা নিয়ে আসা হয়েছে। সরকার প্রস্তুত ছিল না, কারণ সরকার সেট করার জন্য সময় পায় নাই। কিন্তু একই ধরনের রায় কিন্তু আপনি দেখবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র দায়িত্ব পেয়েছেন, তিনিও বিএনপির নেতা। সেটা যদি সম্ভব হয় তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? এইখানে কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা ডক্টর ইউনূসের সরকার বা টোটাল গভর্নমেন্ট মেকানিজম ইশরাকের বিরুদ্ধে লেগেছে? কারণ হচ্ছে ঢাকার দুইটা সিটি কর্পোরেশন অনেক ক্রিম, এখানে উন্নয়ন বেশি, এখানে
মশলা বেশি, চাঁদাবাজি বেশি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি। এখন আপনি বলবেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তো অনেক বড়, ওইখানেও বেশি। হ্যাঁ, ওইখানেও আছে। মুশকিল হচ্ছে কি, চট্টগ্রামে তো আমাদের লোক নাই, যথেষ্ট পরিমাণ লোক নাই যেটা ওইটা দেখভাল করতে পারবে, বা এটা বোঝার আগে হয়তো ডাক্তার সাদাত ওইখানের মধ্যে মেয়র হয়ে গিয়েছেন। ঢাকা এই সুযোগটা তারা দিতে চাচ্ছে না। আপনি দেখেন উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক বসিয়েছেন, এজাজ নাম। কিভাবে হয়েছেন আমরা অনলাইনে দেখলাম, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার একটা চিঠি আছে। হ্যাঁ, তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ওনারই চিঠি থাকার কথা। এজাজ সাহেব হয়ে গেলেন। কই থেকে হলেন, কেন হলেন, কিভাবে হলেন, কেউ জানে না। আপনি যদি নয়া বন্দোবস্তের রাজনীতি করতে চান, আপনি যদি মনে করেন যে না আমরা নতুন ভাবে বাংলাদেশে কিছু কিছু জায়গার প্র্যাকটিসগুলো, খারাপ অভ্যাস যেগুলো ছিল এগুলো বাদ দিব, মানে যে আমার কাজের বুয়াকে এমপি বানায় ফেলানো, আমার অমুকের দুলাভাইরে নিয়ে মন্ত্রী বানায় ফেলানো, এই প্র্যাকটিস বাদ দিয়ে একটা জবাবদিহিতার জায়গায় আসবেন, তাহলে এই সিটি প্রশাসকগুলোকে ওপেন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা উচিত ছিল। এজাজকে কেন নিয়োগ করেছেন কেউ জানে না। এজাজের সম্পর্কে কিন্তু অলরেডি দুর্নীতির ব্যাপক অভিযোগ ঢাকা শহরে। বিভিন্ন জায়গায় তিনি টেন্ডার না দিয়ে ওইখানকার জবরদখলদার যারা আছে তাদের কাছ থেকে ডাইরেক্ট কালেকশনের মাধ্যমে টাকা নিচ্ছেন, এমন একটা ভাব করছেন যে উনি খুব ভালো নিয়তে এই কাজগুলো করছেন, যে গরিব মানুষগুলো কই যাবে তাদেরকে উচ্ছেদ না করে করা হচ্ছে। এই জিনিসগুলা যদিও বলা হচ্ছে, কিন্তু ঢাক ঢাক গুড় গুড় ফিস ফিস আছে উত্তর সিটি কর্পোরেশনের এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অ্যাজ ওয়েল। বিভিন্ন ব্যবসা বাণিজ্য কারা পাচ্ছেন, কারা তদবিরবাজি করছেন, এই জিনিসগুলো কিন্তু কান পাতলে শোনা যায়। এই জায়গাটা যদি এখন ইশরাককে মেয়র দায়িত্ব দেওয়া হয়, ভাই উনি আদালতের রায় পেয়েছে, ওনাকে দিতে আপনার সমস্যা কি? বলতেছেন ওনার মেয়াদ থাকবে না, মেয়াদ না থাকলে উনি 1 ঘন্টার জন্য হবে, 1 দিনের জন্য, এটা তো তার ব্যাপার। উনি আদালতের রায় পেয়েছে, সরকারের উচিত হচ্ছে এটা ইজি করে দেওয়া। ওকে, আরেকটা জিনিস বলা হয়েছে যে না লিগ্যাল কিছু কমপ্লিকেশন আছে, এটা রিট করা হয়েছে, কোথা থেকে একটা লোককে নিয়ে এসে রিট করা হয়েছে। ইশরাক সরাসরি অভিযোগ করেছে যে এটা সরকারের মদদে করা হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এই লাভজনক প্রক্রিয়া এবং প্রকল্পের মধ্যে নতুন কাউকে ভাগ দেওয়ার জন্য বর্তমান সরকারের এই ল্যাংবোর্ডগুলা মোটেও প্রস্তুত নয়, এবং তাদের নিজেদের নিয়ত ভালো না। তারা যদি প্রমাণ করতে পারতো যে আমরা ইশরাককে দিতে চাচ্ছি না কারণ আমাদের নিয়ত ভালো, তাহলে সেটাকে স্বাগত জানাতো সাধারণ লোকজন, কিন্তু সেটা নিয়ত ভালো না। এই যে আমি বললাম, এজাজকে আপনি না দিয়ে জানিয়ে দেন, ইভেন এজাজকে দেন, যাকেই দিতে চান আপনি, একটা যদি ট্রান্সপারেন্ট স্বচ্ছ প্রক্রিয়া দিতেন, কারণ এটা তো একটা চাকরি, এটা তো নির্বাচন না, ভোট হচ্ছে না, প্রশাসক নিয়োগ করছেন, যে আমরা কাকে দিতে চাই, এটা যদি আপনি প্রকাশ্য করতেন, আমি নিশ্চিত ঢাকা শহরে আরো অনেক যোগ্য লোক আছেন যারা আরবান সিটি প্ল্যানিং সম্পর্কে, আরবান সিটি ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন, তাদের অনেক বুদ্ধি আছে, পরামর্শ আছে, জ্ঞান আছে, প্র্যাকটিক্যাল, তারা ইন্টারভিউ দিতে পারতেন, প্রকাশ্য ইন্টারভিউ হতে পারতো। সেই ইন্টারভিউর মাধ্যমে যাকে আপনি পছন্দ নিতে পারতেন। বা এর বাইরে ধরেন বিদেশে প্রচুর লোকজন আছেন। আমি এখন ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে যদি বলি প্রচুর কর্পোরেশন কাউন্সিলগুলোতে কাউন্সিলর আছেন বাংলাদেশের লোকজন, তারা এই দেশের নগর ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে, মেয়র আছেন বাঙালি অনেক জায়গায়, নগর ব্যবস্থাপনাগুলো কি হচ্ছে তাগুলো একবার নিবিড়ভাবে দেখছেন। তাদেরকে ডাকা যেতে পারতো, তাদেরকে উপদেষ্টা করা যেতে পারতো, তাদের জ্ঞান বুদ্ধি নেওয়া যেত। আমি নিশ্চিত যে আমরা যদি দেখি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে